বাট আজকের ক্লাসে এ প্লাস পাওয়ানোর পুরো টেকনিকটা দেখাবো এবং আমরা সিলেবাসে আমাদের সাজেশনে যে কোশ্চেনটা রাখছি ওই কোশ্চেনের বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না। এই 26টা প্রশ্নই তোমার বুলেট, এক একটা বুলেট মিস হবে না কোথাও। এই অধ্যায় থেকে যে প্রশ্নটা হবে খুব সহজ থাকবে, বারবার প্র্যাকটিস করলে আপনার যত প্রকার সমন্বয় আছে সব সমন্বয় ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, চ্যালেঞ্জ দিলাম। সাথে একটা স্পেশাল অফার আছে, টেস্ট এবং বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়া আমি নিশ্চিত করব। এবং যদি আমি নিশ্চিত করতে না পারি তাহলে কোর্স ফি আমরা ধরে রাখছি যে টাকা, সেই টাকা 10 গুণ টাকা তোমাকে ব্যাক দেওয়া হবে। সেই টাকার পরিমাণটা কত সেটা জানতে হলে তোমাকে ক্লাসের শেষ পর্যন্ত। তোমাদের কাছে হিসাব বিজ্ঞানটা সব থেকে কঠিন একটা সাবজেক্ট, এটা আমি জানি, বাট আজকের ক্লাসে তোমার জন্য আমি যেটা রাখছি এটা তুমি সব জায়গায় যাচাই করে দেখতে পারো। আমি তোমাকে হাতে ধরিয়ে এ প্লাস পাওয়ানোর পুরো টেকনিকটা দেখাবো আজকের ক্লাসে। সাথে একটা স্পেশাল অফার আছে। অফারটা হচ্ছে আমি যেটা বলছি 26টা প্রশ্নে তোমার হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়া, টেস্ট এবং বোর্ড পরীক্ষায় আমি নিশ্চিত করব। এবং যদি আমি নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের টার্গেট ব্যাচের কোর্স ফি আমরা ধরে রাখছি যে টাকা, সেই টাকা 10 গুণ টাকা তোমাকে ব্যাক দেওয়া হবে। এবং সেই টাকার পরিমাণটা কত সেটা জানতে হলে তোমাকে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমি কেন এতটা আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলতেছি, কেন আমি বলতেছি যে এই যে তুমি 2026 ব্যাচ, যেহেতু তুমি 26 সালের পরীক্ষার্থী, তাই তোমার সম্মানার্থে আমি 26টা প্রশ্ন রাখছি। যে 26টা প্রশ্ন সমাধান করলে, প্র্যাকটিস করলে বারবার তোমার হিসাব বিজ্ঞানের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং পরীক্ষার রুমে তোমার হচ্ছে নাম্বার চেঞ্জ আসবে, দেখা যাবে নাম চেঞ্জ আসবে, তবে প্রশ্ন প্যাটার্ন সেম থাকবে। আমি তোমাকে সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছি। এবং এটা কিভাবে দিলাম? এই নিশ্চয়তা দেওয়ার মূল রিজনটা হচ্ছে আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার পড়াশোনার অভিজ্ঞতা এবং বিগত 7 বছর ধরে আমি বহু শিক্ষার্থীকে পড়িয়েছি এবং চাইলে সেটার আমি হিস্ট্রিও দিতে পারবো। এই যে বহু শিক্ষার্থীকে পড়িয়েছি, এই পড়ানোর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নের ধরন এবং ওই অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করলে বা তুমি প্র্যাকটিস করলে তোমার জন্য পুরো হিসাব বিজ্ঞানটা কভার হয়ে যাবে। টেস্ট এবং বোর্ড পরীক্ষা পুরোটাই কভার হয়ে যাবে। অর্থাৎ সিকিউ এর ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম থাকবে না, সাথে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। তাহলে আমি প্রথমেই কি বললাম, এটা হচ্ছে আমাদের জন্য বুলেট সাজেশন, অর্থাৎ আমি তোমাদেরকে দিচ্ছি পুরা একটা প্যাকেজ সলিউশন। কিসের উপরে? হিসাব বিজ্ঞানের উপরে। এরপরে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। অর্থাৎ এই যে তুমি 26 সালের পরীক্ষার্থী, তাই তোমাকে আমি 26টা প্রশ্ন রাখছি। এই 26টা প্রশ্নই মনে করো তোমার বুলেট, এক একটা বুলেট মিস হবে না কোথাও। অর্থাৎ এটা তোমার পরীক্ষার রুমে তুমি হিসাব মিলায় নিও। চলো প্রথমটা দেখি। তাহলে এই জায়গায় দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, হিসাব বিজ্ঞানের সব ঘাত অর্থাৎ সকল প্রবলেম 26 প্রশ্নেই বাজিমাত। অর্থাৎ 26টা প্রশ্নের মধ্যে দিয়েই সব প্রশ্নের কি হবে? সমাধান হয়ে যাবে। প্রথমত তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা একটু আমি জাস্ট অ্যানালাইসিস করে দেখাই। 26 সালের যে সংক্ষিপ্ত সিলেবাসটা বোর্ড কর্তৃক প্রণীত হয়েছে, সেই সিলেবাসের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেনদেন। এটা আমরা জানি কি, এটা আমাদের বেস চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারেই হচ্ছে আমাদের বেসটা থাকে, অর্থাৎ এই লেনদেনটাই হচ্ছে আমাদের বেস। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং অবশ্যই আসবে। তাহলে আমরা কি পাইলাম? লেনদেনের অধ্যায় থেকে আমরা একটা প্রশ্নের সমাধান পাইলাম। কয়টা প্রশ্নের সমাধান পাইলাম? একটা প্রশ্নের সমাধান পাইলাম। এটা গেল আমাদের লেনদেনের অধ্যায়। অর্থাৎ লেনদেন থেকে আমরা পাইলাম একটা প্রশ্ন। পরবর্তীতে দেখো আমাদের সেকেন্ড যে ধাপ বা তৃতীয় যে অধ্যায় যেটা, সেটা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। আমরা প্রত্যেকটা অধ্যায়ের ভেতরে ডেসক্রিপশনে যাব যে আসলে কোন কোন টপিকস এর উপরে প্রশ্নগুলো হয়। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন, এখান থেকে একটা প্রশ্ন হবে। তৃতীয় অধ্যায় হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি,
এখান থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে। চতুর্থ অধ্যায় যেটা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এইখান থেকে নিজের উপরে একটা প্রশ্ন তো হবে, সাথে আরেকটা জিনিস কানেকশন হবে, সেটা হচ্ছে রেয়ামিল। এই অধ্যায়ের সাথে রেয়ামিলের একটা খুব ভালো কানেকশন আছে। রেয়ামিলের অধ্যায়ে দেখা যাবে গ অথবা খতে আপনাকে বলবে রেয়ামিল তৈরি করতে, তবে খ অথবা গতে একটা জায়গায় বলবে মূলধন বা মুনাফা জাতীয় লেনদেন কতটুকু সেটা বের করো। তার মানে কি এই অধ্যায়ের উপরে দখল থাকলে দুইটা অধ্যায় কমপ্লিট করা খুব সহজ। এরপরে আসেন জাবেদা। অনেকেই বলতে পারে জাবেদা থেকে স্পেসিফিক প্রশ্ন হয় না, এটা একটা ভুল ধারণা। আমি আপনাকে বলতেছি ঢাকা বোর্ড 24 6 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 24 7 নম্বর প্রশ্ন, দুইটা প্রশ্ন একটু খুলে দেখবেন। ময়মনসিংহ বোর্ড প্রশ্ন নাম্বার, ময়মনসিংহ বোর্ডের 24 নম্বর যে বোর্ড অর্থাৎ 24 সালের যে বোর্ড, ওই বোর্ডের 7 নম্বর কোশ্চেন এবং 8 নম্বর কোশ্চেন, এই দুইটা কোশ্চেন খুলে দেখলেই বুঝতে পারবেন জাবেদা থেকে স্পেসিফিক প্রশ্ন হয় কিনা। এটা খেয়াল রাখবেন, জাবেদা থেকে একটা প্রশ্ন হবে স্পেসিফিক, অর্থাৎ পুরোটা জাবেদা কেন্দ্রিক। ক নম্বরে আসবে আনুষঙ্গিক খরচ কত নির্ণয় করো, বা নিট ক্রয় কত নির্ণয় করো। খ নম্বরে বলবে ক্রয় জাবেদা প্রস্তুত করো। গ নম্বরে বলতে পারে সাধারণ জাবেদা প্রস্তুত করো। তার মানে স্পেসিফিক এই অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে। আরেকটা প্রশ্ন মিক্স হয়ে আসতে পারে জাবেদা থেকে, সেটা খতিয়ানের সাথে হতে পারে, সেটা দুই তরফা দাখিলা পদ্ধতির সাথে হতে পারে, অথবা লেনদেনের সাথে হতে পারে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমরা ফিক্স পাচ্ছি, খতিয়ান থেকে আমরা কি পাচ্ছি একটা প্রশ্ন ফিক্স পাবো। কেমন হবে কোশ্চেনটা দেখা যাবে, খ নাম্বারে হচ্ছে জাবেদা করতে বলছে, গ নাম্বারে গিয়ে বলবে সহকারী খতিয়ান বা সাধারণ খতিয়ান তৈরি করো। তার মানে আপনার লাগতেছেই। এরপরে আসেন রেয়ামিল। রেয়ামিল আমি কি বলবো জানেন, তুরুপের তাস। রেয়ামিল হচ্ছে কি হিসাব বিজ্ঞানের তুরুপের তাস, অর্থাৎ রেয়ামিল যদি কেউ পারে তার জন্য 11 থেকে 12 মিনিটের ভেতরে সমাধান করা সম্ভব। তাহলে কি হলো, আপনার সময়টা বেঁচে গেল। যত সময় বেঁচে যাবে আপনি আর্থিক বিবরণীর উপরে তত বেশি ফোকাস করতে পারবেন, কারণ আর্থিক বিবরণী শেষ করতে গেলে আপনার একটু সময়ের প্রয়োজন হয়। আপনি যত ভালো এক্সপার্ট হন না কেন, আপনার একটু সময়ের দরকার হয়। যত ব্রেন ঠান্ডা থাকবে আর্থিক বিবরণী তত দ্রুত মিলে যাবে। সো আপনার সময় যত হাতে থাকবে তত ব্রেন ঠান্ডা থাকবে। এই জন্য আমি বললাম রেয়ামিলকে তুরুপের তাস। এই অধ্যায় থেকে যে প্রশ্নটা হবে খুব সহজ থাকবে, একটু প্র্যাকটিস করতে পারলেই এনাফ। এবং আমরা সিলেবাসে আমাদের সাজেশনে যে কোশ্চেনটা রাখছি ওই কোশ্চেনের বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না। আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীর ক্ষেত্রে এটা তো জানেনই, সমন্বয় আসবে অনেকগুলা। এখন যেহেতু আপনাদের ওইটার উপরে 20 মার্কস, সো কি হবে সমন্বয় আসবে। ওই সমন্বয়গুলো খুব ভালো মতো জানতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের নিজেদের প্রণীত কোশ্চেন অর্থাৎ বিশেষ যে প্রশ্ন সেই প্রশ্ন আমি রাখছি। ওই প্রশ্ন বারবার প্র্যাকটিস করলে আপনার যত প্রকার সমন্বয় আছে সব সমন্বয় ভাজা ভাজা হয়ে যাবে, একবারে সমাধান হয়ে যাবে। শুধু মার্কেটিং পলিসির জন্য আমি বলতেছি তা না, আপনাকে আমি আমার ছোট ভাই বা বোনের জায়গায় রেখে আপনার সকল সমস্যার সমাধানের জন্য আমি বলতেছি। সো বিশ্বাস করতে পারেন এবং যাচাই করে দেখতে পারেন। এটা ছিল আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন হয়। আরেকটা কোশ্চেন যে কোনো জায়গা থেকে মিক্স হয়ে আসতে পারে, সো ওটা আপনি ধরার বাইরে রাখেন। মিক্সিং এর চিন্তা করিয়েনি না, আপনার প্রত্যেক অধ্যায় থেকেই তো প্রশ্ন আছে, ভাই মিক্সিং এ কেন যাবেন, এত ব্রেনে প্রেশার নেওয়ার দরকার নেই। স্পেসিফিক জায়গা থেকে আনসার করবেন। আমি বলি আমি আমার জায়গা স্পেসিফিক করে সিলেক্ট করে দিচ্ছি কোথা থেকে কি প্রশ্ন হবে। যে প্লাস পেতে চান সে তার মতো পড়বেন, আবার যে পাস করতে চান টেস্টে আছে ভাই সব ক্যাটাগরি। তার মানে তখন আপনি কি করবেন, তখন আপনার কাজ হবে এখান থেকে স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার শেষ করা এবং যেভাবে সাজেশন দিই সেগুলো বারবার প্র্যাকটিস করা। এইখানে একটু কথা আমি বলে নিই। মনে করেন আমাদের সময় আমি যেটা দেখছি, আপনি একজন শিক্ষার্থী, সেই বছরের শুরু থেকে এক একটা বোর্ড এক একটা বইয়ের কোশ্চেন হ্যান ত্যান এভাবে করে শেষ করে যান এবং কোনো কোশ্চেন আপনি রিভিশন দেন না। তার মানে যে জিনিসটা শিখলেন সে জিনিস আবার ভুলে গেলেন, নতুন আরেকটা শিখলেন। এভাবে চলতে থাকলে ওই জিনিসটা আমাদের মেমোরিতে স্থায়ী হয় না। তাই এই যে 26টা প্রশ্ন রাখছে, আপনার কাজ হবে এই 26টা প্রশ্ন বারবার প্র্যাকটিস করা, কারণ এর ভেতরে সব সমস্যার সমাধান ইনক্লুড করে দেওয়া আছে।
এই প্রশ্নটা বারবার প্র্যাকটিস করবেন, আপনার যত প্রকার সমস্যা আসে সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন প্রথম অধ্যায়ে যাই। আপনাদেরকে মান বন্টন নিয়ে বলার আর কিছু নাই, কারণ আপনারা অলরেডি টেস্টের কাঠগড়ায় চলে আসছেন। সো মান বন্টন সম্পর্কে জানেন। এখন দরকার আপনি কেমনে প্র্যাকটিস করবেন, এবং এই যে আপনার মাথায় একটা ব্যথা হয়ে কাজ করতেছে যে টেস্ট চলে আসছে কিছুদিন পরে, বোর্ড পরীক্ষা, আপাতত টেস্টটাকে কিভাবে ট্যাকেল দিব, পুরা ট্যাকেলিং সিস্টেমটা আপনি এই 26টা প্রশ্নের মধ্যে পাবেন। সো আপনাকে এটার উপরে ফোকাস করতে হবে, সাথে কি হবে, বোর্ড প্রশ্নেরও সমাধান হয়ে যাবে। চলেন, আমাদের সবার আগে যে চ্যাপ্টারটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে লেনদেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলা কি দেওয়া হয়েছে। লেনদেনে এই 6টা প্রশ্নের বাইরে কখনো প্রশ্ন আসেনি, এবং এটা আমার অ্যানালাইসিস 2024 সালের বোর্ড, 2025 সালের বোর্ড থেকে শুরু করে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলা প্রশ্ন আসছে, পরীক্ষা হয়েছে, সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করার পরে এটা সামারি হিসেবে দাঁড়াইছে। অর্থাৎ এটা হচ্ছে টোটাল সামারি। এখন এর ভেতরেও কিন্তু ইম্পর্টেন্ট আছে, কম ইম্পর্টেন্ট আছে, আরো কম ইম্পর্টেন্ট আছে, 3টা ভাগে ভাগ করতে পারবো আমি। এখন আসেন, প্রথম, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। এইটা আসছে কয়েকবার, তার মানে এটাকে যদি আমি স্টার হিসেবে দিই 3 3 3, অর্থাৎ 3-এর ভেতরে আউট অফ 3 ও আসবে আসবে এবং আসবে। না আসলে আমি যে একটু আগেই বললাম আপনাকে, যে কোর্স ফি আপনার আমাদের কোর্সে রাখা হবে তার 10 গুণ টাকা আপনাকে ফেরত দেওয়া হবে, এবং এটা আসবে। টেস্ট, বোর্ড আসবেই। এরপরে আসেন, হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব নির্ণয় করো। এটা আসছে প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা আপনি যদি বলেন যে এই লেনদেনের অধ্যায়ে যতবার কোশ্চেন হয়েছে ততবারই এইখান থেকে প্রশ্ন হয়েছে, এই প্রশ্নটাই ততবারই আসছে, তার মানে ওটা আসবে শিওর। এরপরে দেখেন, লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো। এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা কয়েকবার আসছে আবার আসে নাই, তার মানে এই জিনিসটার উপর আপনি একটু গুরুত্ব কম দিলেও চলতেছে। এটাকে আমি 2 স্টার হিসেবে রাখবো, একবারে নামায় দিতে পারবো না, কারণ এটা একটা মিডিয়াম রেঞ্জে আসছে। এরপরে বলছে প্রমাণ করো যে a = l + e হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, অথবা হিসাব সমীকরণের উপর যে টোটাল লেনদেনের একটা প্রভাব আছে সেটা। অর্থাৎ এইখানে জিনিসটা হবে প্রমাণ করো যে a = l + e অথবা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, একই কথা। এই জিনিসটা অর্থাৎ প্রশ্নটা দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে প্রমাণ করো যে a = l + e, আরেকটা হতে পারে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এই প্রশ্নটা এই অধ্যায়ের জন্য 3 স্টার। 3 স্টারের উপরে যদি কিছু থেকে থাকে তাহলে আমি তাই দিব 4 5 6 7 8, আরো কিছু স্টার দেওয়া লাগলে আমি দিয়ে দিব, কারণ মাস্ট আসবে, 100% আসবে। এরপরে আসেন, চালান প্রস্তুত করো, ক্যাশ মেমো প্রস্তুত করো, ডেবিট নোট প্রস্তুত করো। কোনো কিছু একটা প্রস্তুত করতে আপনাকে এই অধ্যায়ে বলবেই, শিওর থাকেন, মানে আপনাকে প্রস্তুত ভাই করাই লাগবে। তার মানে আপনার ওই যে আমাদের কিছু তথ্য সংক্রান্ত জিনিস ছিল 3য় অধ্যায়ে, যে চালান প্রস্তুত করো, ক্যাশ মেমো প্রস্তুত করো, ডেবিট নোট, ভাউচার, ওই অংশটা খুব সুন্দর মতো দেখতে হবে। ওখান থেকে এমসিকিউ হবে, ওখান থেকে আপনার একটা কোশ্চেন মাস্ট আসবে। এখন বলতে পারেন স্যার লেনদেনের অধ্যায়ে কি আসবে কিনা? লেনদেনে যদি না আসে জাবেদে আসবে, জাবেদে না আসলে দুই তরফায় আসবে, দুই তরফে না আসলে খতিয়ানে আসবে, বাট ও আসবে। হিসাব বিজ্ঞানের জন্য ম্যান্ডেটরি, ও আসতেই হবে, মানে আপনারা যেমনি বলেন না কেন ও আসবেই। তার মানে এটাকেও আমি 8 স্টার দিতে পারি। আমার মনে হয় না এই টাইপের সাজেশন আপনি আর কোথাও পাবেন। মানে আপনার টেস্টের আগে এই যখন চোখে সরিষা ফুল দেখতেছেন তখন আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমি আপনার জন্য একবার মধু হিসেবে বানায়ে মাখায়ে খাওয়াই দিচ্ছি, এখন খাওয়ার দায়িত্ব আপনার। তারপরে আসেন, নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। প্রশ্নটা আসছে, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই জিনিসটার উপরে আপনি অত বেশি ইফোর্ট না দিলেও চলবে। সো এটাকে মনে করেন আপনি ধরে নেন, যদি খুব ইচ্ছা না হয় এটাকে বাদ দিতে পারেন, তবে বাকি প্রত্যেকটার ভ্যালু ইম্পর্টেন্স অনেক বেশি।
আর যেগুলো 8 স্টার দিছে এগুলো তো আসবেই। এইগুলোর বেস কোশ্চেন, অর্থাৎ এই অধ্যায়েরই কোশ্চেন, ওকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? দেখবেন ছোটবেলায় যখন দাওয়াত দেয় তখন কিন্তু বাপরে আর ছেলেরা দাওয়াত দেয়, মানে অনেক সময় বাদ দেয়। তার মানে কি, ওই ফ্যামিলির যে গার্জিয়ান তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি এই অধ্যায়ের যে বেস করছেন তাকে বাদ দিয়ে তো প্রশ্ন করার সুযোগই নেই। সো এটা আসবেই। তাহলে এই অধ্যায় থেকে যে একটা প্রশ্ন হবে সেটা যদি আপনি কমন পাইতে চান, এখন তাহলে আপনাকে কয়টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে? ভাই খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে না। 101টা ম্যাথের উপায় আমি দিব না যে অমুক রে পটানোর জন্য 101টা ম্যাথ, এই চ্যাপ্টার সমাধানের জন্য একটা ম্যাথ। না, আমার এখানে আমি স্পেসিফিক 3টা প্রশ্ন দিয়ে রাখছি, এই 3টা প্রশ্নই এনাফ এই অধ্যায়টাকে কভার দেওয়ার জন্য। দেখেন এখানে একটা ছন্দ দেওয়া আছে, 3 প্রশ্নই শেষ লেনদেনের রেশ। তার মানে লেনদেনের যে কাজ আছে সেটা 3টা প্রশ্নের মধ্যেই সমাধান। 3 প্রশ্নই শেষ লেনদেনের রেশ, অর্থাৎ 3 প্রশ্নের মধ্যে এটার সব সমাধান হয়ে গেছে। একটা হচ্ছে বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্নটা কি? বিশেষ প্রশ্ন হচ্ছে আমার বানানো, আমার অভিজ্ঞতা থেকে অনেকগুলো বোর্ড যাচাই বাছাই করার পরে বানানো কোশ্চেন। এবং আমার একটা বই খুব দ্রুত পাবলিশ হতে যাচ্ছে, সেই বই যে আমি রচনা করছি সেখানের এক্সপিরিয়েন্স থেকে একটা বিশেষ প্রশ্ন থাকবে, যে বিশেষ প্রশ্নে আপনার লেনদেন সম্পর্কে পুরোপুরি ধারণা দিয়ে দেওয়া হবে। গেল। 2 নম্বর হচ্ছে আরো প্র্যাকটিসের জন্য আপনি যেটা করতে পারেন, দিনাজপুর বোর্ড 24-এর 3 নম্বর প্রশ্নটা প্র্যাকটিস করতে পারেন। এরপরে বরিশাল বোর্ডের যে 23 নম্বর বোর্ড, অর্থাৎ 23 সালের বোর্ড, সেইখানের প্রশ্ন নাম্বার 6 এটা প্র্যাকটিস করতে পারেন। আপনার এই বিশেষ প্রশ্নের মাধ্যমে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নলেজ চলে আসবে। অর্থাৎ এইখানে হচ্ছে আপনি কি পাবেন, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা নলেজ পাবেন, এবং বাকি 2টা যে বোর্ড কোশ্চেন আপনাকে রাখা হয়েছে এই 2টা বোর্ড কোশ্চেনের মধ্যে দিয়ে আপনার প্র্যাকটিসটা আরো পারফেক্ট হবে, অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। এটা গেল। তারপরে অধ্যায়ে চলেন, 2 তরফা দাখিলা পদ্ধতি। এটা আমরা জানি কি, এই অধ্যায় আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যে কোশ্চেনগুলো আসে মাত্র 6টা কোশ্চেনই দেখেন এখানে ঘুরে ফিরে আসে। বলছে উপযুক্ত লেনদেনগুলোর ডেবিট আর ক্রেডিট নির্ণয় করো। ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা ডেসক্রিপশনে দেখাবো, আজকে জাস্ট সাজেশন নিয়ে কথা বলবো। তাহলে যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো কি হবে, ডেবিট আর ক্রেডিট নির্ণয় করো। এই প্রশ্নটা টোটাল আমাদের যে এখন যতগুলা বোর্ড আছে সবগুলো বোর্ড মিলে লাস্ট ইয়ারে প্রায় 7 বার আসছে একটা কোশ্চেন। তাহলে ভাবেন কতটা ইম্পর্টেন্ট। তার মানে আপনি একে 7 স্টার না ভাই, এটা 14 স্টার দিলে মনে হয় বেটার হয়, ও এবারও আসবে। এরপরে আসেন স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এ হয়তো এই চ্যাপ্টারে আসবে না, রেয়ামিলে আসবে। এ হয়তো এই চ্যাপ্টারে আসবে না, লেনদেনে আসবে। এ হয়তো এই চ্যাপ্টারে আসবে না, তবে জাবেদায় আসবে। তার মানে ওকে আপনি স্কিপ করার সুযোগ নাই, ও আসবেই। এরে তো 14 দিলেও হবে না, 20 স্টার দেওয়া লাগবে। তার মানে কি হবে, আসবেই। দেখেন আমি যেগুলো বলতেছি আসবেই, এগুলা না আসলেও কিন্তু ওই যে বললাম আপনি যে টাকায় ভর্তি হবেন তার 10 গুণ টাকা ব্যাক যাবে, এটাও তার মধ্যে পড়ে। এরপরে আসেন প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। মাঝের যে 3টা প্রশ্ন আছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, ব্যবসার লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো, এই 3টা মিলে একটা ম্যাথ হবে। এই 3টা মিলে একটা ম্যাথ হবে, আর এই 2টা আর এটা মিলে আরেকটা ম্যাথ হবে। এটা খেয়াল রাখেন, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, ব্যবসার লাভ ক্ষতির পরিমাণ, 3টা সূত্র আছে। এই 3টা সূত্র মুখস্থ করলে একটা সহজ ম্যাথ খুব সহজেই আপনি সমাধান করে ফেলতে পারবেন। এবং ওই ম্যাথটা সমাধান করতে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। শুধুমাত্র কি করতে হবে, সূত্রটা মুখস্থ রাখতে হবে, তাহলে এই অংশই কভার। সবশেষ যেটা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এই অংশটা 2 নম্বর অধ্যায়ে অর্থাৎ লেনদেনেও আসতে পারে, 2 তরফা দাখিলা পদ্ধতিতেও আসতে পারে। এটাকেও আপনি বেশি ফোকাস করবেন, অর্থাৎ এটাও আসার চান্স অনেক বেশি। এখন এটার জন্য তাহলে আপনি কয়টা ম্যাথ প্র্যাকটিস করবেন? খুব বেশি দরকার নেই ভাই, ভয় পাওয়ার দরকার নেই। এটার জন্য 4টা প্রশ্ন সমাধান করলেই শেষ, অর্থাৎ 2 তরফার ভয় 4 প্রশ্নে জয়। 2 তরফার যত ভয় আছে 4টা প্রশ্নে সেটা কি হয়ে যাবে, আমরা জয় করে ফেলবো। ওকে,
প্রথম যেটা সেটা হচ্ছে যথারীতি আমাদের বিশেষ প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গ্রো করাবে পুরোপুরি। এরপরে আমাদের কনফিডেন্স লেভেলটাকে আরো গ্রো করার জন্য আমরা ময়মনসিংহ বোর্ডের 24 সালের 6 নম্বর প্রশ্নটাকে রাখছি, যশোর বোর্ডের 23 সালের 11 নম্বর প্রশ্নটা রাখছি, এবং রাজশাহী বোর্ডের 23 সালের 7 নম্বর প্রশ্নটাকে আমরা প্র্যাকটিসের জন্য রাখছি। এর বাইরে আপনার একটা সিঙ্গেল কোশ্চেন অ্যান্সার করা লাগবে না বা প্র্যাকটিস করা লাগবে না। এই প্রত্যেকটা প্রশ্ন আপনি যদি সমাধান করতে পারেন তাহলে হচ্ছে আপনার বোর্ড পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় আপনি 100% কমন পাবেন। হ্যাঁ, একটা জিনিস মিলবে না, সেটা হচ্ছে প্রশ্নের নাম মিলবে না আর সংখ্যা মিলবে না, তবে বাকি সব কমন পাবেন। পরীক্ষার রুমে বসে বসে মুচকে মুচকে আসবেন যে স্যার এত চাপা মারছিল, আসলে ব্যাটার চাপা না, ব্যাটার কথাটা কাজে লাগছে, সেই সময় রিয়েলাইজ করবেন। আর ওই রিয়েলাইজেশনটা পাইতে গেলে অবশ্যই আপনাকে আমাদের কোর্সে ভর্তি হতে হবে, অথবা আপনাকে এই প্রশ্নগুলো বাসায় বসে সমাধান করতে হবে। তবে বিশেষ প্রশ্নটা তো আপনি পাবেন না, ওটার জন্য আপনাকে আমাদের কোর্সে আসতে হবে। কোর্সে আসলে যেহেতু এটার উপর আমার ইফোর্ট আছে, তার মানে এটার উপরে আমার অধিকার আছে যে এই জিনিসটা আমি বুঝাবো, আরেকজন বুঝাবে না। সো জিনিসটা আমার ইফোর্ট, সো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাবো এবং রেসপন্সিবিলিটি আমি নিব। আশা করি ক্লিয়ার হয়েছেন। চলেন পরের প্রশ্নে যাই। পরের যে অংশটা ছিল সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। আমি প্রথমে কিন্তু বলে আসছি যে এই অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হয়। মূলধন আর মুনাফা জাতীয় লেনদেন, এই অধ্যায় থেকে, যেহেতু অধ্যায়ের নামে মূলধন আর মুনাফা জাতীয় লেনদেন, তাই আপনাকে এই অধ্যায়ের মূলধন কোনটা, মুনাফা জাতীয় লেনদেন কোনটা সেটা খুব ভালো মতো জানতে হবে। স্টুডেন্ট এই জায়গায় একটু ঘাবড়ে যায়, অর্থাৎ ধরতে পারে না এটা মূলধন জাতীয় না মুনাফা জাতীয়। সেটার জন্য শর্টকাট অনেক ট্রিক্স আছে যেগুলো আমরা পুরো ক্লাস জুড়ে দেখাবো, আর প্র্যাকটিসের জন্য তো অল্প কয়েকটা কোশ্চেনই আছে। প্রথমত হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, এটা প্রচুর পরিমাণে আসে। এখন আমরা বুঝি না যে বেতন পাইলাম, বেতন গ্রহণ এটা মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়, এর অনেক কিছু ট্রিক্স আছে। তারপরে যেটা হয়, মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। প্রাপ্তি আর আয় কিন্তু এক না, এটা আমরা জানি। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য বের করো। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো অথবা ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আর সবশেষ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখন আসেন একটু গুরুত্বটা দেখি, কোন প্রশ্ন বেশিবার আসছে। কোশ্চেন দিচ্ছি মাত্র 6টা, তার উপরে আবার গুরুত্ব দিয়ে দেখাচ্ছি, এরপরে আর কি দিব বলেন। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ক নাম্বারে 100% আসবে? কি হবে? 100% আসবে। আমরা একটু নামাজের জন্য, ওই আজানের জন্য একটু ব্রেক নিই, তারপরে আবার ফিরবো। ওকে, আমরা আজানের পরে আবার ব্যাক করলাম ক্লাসে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এইখানে যদি আমি বলি ক নাম্বারে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, এইটা আসবে 99% শিওর। আমি 100% কেন বলি নাই জানেন? 100% এই কারণে বলি নাই, 1% জার্মস মারার জন্য অনেক সময় ওই যে আমাদের সাবানগুলাতে ওরা ফ্রি রাখে, সো ওই কারণে আমিও বলি নাই, আমি 99% বলছি। বাট এটা আসবে, শিওর থাকেন। যতগুলো ম্যাথ প্র্যাকটিস করবেন দেখবেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কয় চাইছে বারবার। এরপরে আসেন মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আর মূলধন জাতীয় আয়, এই দুইটা জায়গা নিয়ে গ নাম্বারে কতবার যে প্রশ্ন আসছে তার কোনো ইয়ত্তা নেই। তার মানে গ নাম্বারে প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখবো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, এই জায়গাটা বেশি আসবে গ নাম্বারে। এবং এর স্টার দিলে আমি মনে হয় 10 স্টার দিয়ে ফেলবো, এতবার আসছে, ও আসবেই। পরের যে অংশগুলা, এইগুলা হচ্ছে বেসিক কোশ্চেন,
একটাকে বাদ দিয়ে আপনি অন্যটায় যাইতে পারবেন না। আর যেহেতু এটা আবার রেয়ামিলের সাথে কানেক্টেড, তার মানে আপনাকে এই অংশ জানতেই হবে, নাহলে আপনি তুরুপে তাস হারায় ফেলবেন। অর্থাৎ আপনার যেটা হবে, রেয়ামিলের যে একটা সুবিধা আছে সেই সুবিধা আপনার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য এই অধ্যায়ের এই অংশটুকু খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তার জন্য কি করবেন, কয়টা ম্যাথ প্র্যাকটিস করবেন? 4টা ম্যাথ। দেখেন, মূলধন ও মুনাফা দুইজনের 4 পা, আমরা জানি এমনি দুইজনেরই 4 পা হয়, তো মূলধন একজন আর মুনাফা আরেকজন, এই দুজনের হচ্ছে 4টা পা। তার মানে এই দুজনের সলিউশনের জন্য আপনি 4টা কোশ্চেন সলভ করলেই যথেষ্ট। প্রথমত হচ্ছে বিশেষ প্রশ্ন, এটা আমাদের বানানো, এটা হচ্ছে এক্সেপশন, এটার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে। ঢাকা বোর্ড 24 প্রশ্ন নাম্বার 5, চট্টগ্রাম বোর্ড 24 প্রশ্ন নাম্বার 5 এবং চট্টগ্রাম বোর্ড 22 প্রশ্ন নাম্বার 4। এই 3টা ম্যাথ আপনাকে আরো বেশি কনফিডেন্স করবে, অর্থাৎ কনফিডেন্ট করবে এই কারণে আপনি যে বিশেষ প্রশ্ন শিখছেন সেটা হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি বুঝে যাবেন যে না, এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসতেছে। পরের অংশে আসেন, জাবেদা ভাই পুরো অ্যাকাউন্টিং তো দাঁড়ায় আছে এর ঘাড়ের উপর দিয়ে, তো ব্যাটার ঘাড়ের উপর যেহেতু দাঁড়ায় আছে মানে ঘাড় ভেঙে যাবে। এখন কি ভাবতেছেন এই অধ্যায়ে 6টা প্রশ্ন দিব? না, এই অধ্যায়েও যাচাই বাছাই করে খুবই অল্প প্রশ্ন রাখছি। সো একবারে মনে করেন বানায় দেওয়ার মতো অবস্থা আপনাদেরকে। সাধারণ জাবেদা প্রস্তুত করো, এটাকে আমি স্টার দিলে মনে হয় আজকে আমার বোর্ডে ধরবে না, বুঝছেন ভাই? ও আসবেই, ও ম্যান্ডেটরি, আসতেই হবে, বুঝছেন? ওকে ফিরে আসতেই হবে। মনে করেন আপনি তাবিজ করছেন ওরে, তো আপনার কাছে আসতেই হবে, ব্ল্যাক ম্যাজিক করছেন, তার মানে আসবেই। এখন বিক্রয় জাবেদা প্রস্তুত করে, এটা আসতেও পারে নাও পারে, তবে বিক্রয় জাবেদা যদি না আসে তাহলে ক্রয় জাবেদা আসবে মাস্ট, একটা না হলে আরেকটা আসবে। ক্রয় ফেরত জাবেদা আসবে, এখন মনে করেন এই দুটো আসে নাই, তার মানে ক্রয় ফেরত জাবেদা আসবে। এইবার আসেন ক নাম্বারের একটা বেসিক কোশ্চেন, আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। এরও আপনি এই অধ্যায়ের জন্য ম্যান্ডেটরি হিসেবে ধরে রাখতে পারেন, আসবে, ওরে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা যে কোনো একটা আসবে, একটা যে কোনো একটা। আর সাধারণ জাবেদা মাস্ট, আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করে, এটাও ম্যান্ডেটরি। তার মানে এই অংশটাও আমরা পাচ্ছি শিওর। এরপরে আসেন নগদ বাট্টার পরিমাণ বা কারবারি বাট্টার পরিমাণ। ভাই আমি আগেই বলছি জাবেদা থেকে 2টা প্রশ্ন হয়, 2 প্রশ্নের ক 2টা, এইটা আরেকটা ক হয়ে এই প্রশ্ন আসছে কয়েক শতবার। মানে টোটাল বোর্ড গুলা যাচাই গুলো দেখবেন, আপনি খুলে দেখেন, আপনি জাস্ট হচ্ছে এখন তো অনলাইনের যুগ, অনলাইনে সার্চ দেন এত সালে বোর্ড, এত সালে বোর্ড, হিসাব বিজ্ঞান প্রশ্ন, জাস্ট খুঁজে দেখেন। আমি এখানে দাঁড়ায় বলতে পারবো কয়েকটা বোর্ড। চট্টগ্রাম বোর্ড 22 সম্ভবত এটা আসছে, রাজশাহী বোর্ডে আসছে 22 সালের অধিকাংশ বোর্ডে এই কোশ্চেনটা আসছে। তার মানে কি আপনার এই প্রশ্নটা আসবে, এবং 24 সালের প্রশ্নে কয়েকটাই নগদ বাট্টার পরিমাণ, কারবারি বাট্টার পরিমাণ আসছে। সো ম্যান্ডেটরি। দেখেন কোশ্চেন দিয়েছি মাত্র 6টা, আবার হচ্ছে এখান থেকে আবার মোস্ট ইম্পর্টেন্টটা খুঁজে বের করে দিছি। এটা প্র্যাকটিসের জন্য কি করবেন, মাত্র 4টা প্রশ্ন। জাবেদাতে হলে দক্ষ, 4 অঙ্কে তা সক্ষ। সক্ষ মানে কি? বন্ধুত্ব হওয়া, অর্থাৎ 4 অঙ্কে আপনার তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে যদি জাবেদাতে আপনি দক্ষ হন। হিসাব বিজ্ঞানের সাথে আপনার একটা সক্ষতা তৈরি হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। তো এটার জন্য আমাদের একটা বিশেষ প্রশ্ন থাকতেছে, যে বিশেষ প্রশ্নে জাবেদা কিভাবে তৈরি করবেন, কিভাবে জাবেদা সহজ উপায়ে করা যায়, এবং জাবেদার সেই জিনিসটা মানে কঠিন কঠিন যত জাবেদা আছে, যেমন হচ্ছে পণ্য বিতরণ বিনামূল্যে এই টাইপসের, বা পণ্য উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এই টাইপসের যত কঠিন কঠিন জাবেদা আছে যেগুলো নরমালি হচ্ছে আমাদের বইগুলোতে থাকে না, তবে পরীক্ষার রুমে থাকে, সব সলিউশন বিশেষ প্রশ্নের মধ্যে থাকবে। ওকে, এর জন্য কি করতে হবে? এডু পরিবার টার্গেট A+ ব্যাচ এ যুক্ত হতে হবে। শুধু ওইখানে হিসাব বিজ্ঞানের সমাধান পাবেন না, কি কি পাবেন একটু পরে থাকতেছে, কোর্স ফি কত সেটাও থাকবে। ওকে, তারপরে আসেন ঢাকা বোর্ড 24 প্রশ্ন নাম্বার 6, এটা হচ্ছে আপনার কনফিডেন্স গ্রো করার জন্য আমি জাস্ট রাখছি। এরপরে রাজশাহী বোর্ড 24 প্রশ্ন নাম্বার 7, কুমিল্লা বোর্ড 24 প্রশ্ন নাম্বার 7। এই কয়টা ম্যাথ প্র্যাকটিস করলে আপনার জন্য এনাফ। পরে আমাদের কোর্স এডু পরিবার টার্গেট A+ ব্যাচ। আমি সায়েন্সের কোর্সের কথা এখন বলবো না, আমি কমার্সের মানুষ, কমার্সের কথা বলি। কমার্সে যদি আপনি ভর্তি হন, নরমালি আমাদের ফি হচ্ছে 3000 টাকা।
তবে আপনারা যদি ভর্তি হন টেস্ট চলাকালীন, তবে আপনাদের জন্য একটা সুযোগ রাখতেছি। সেই সুযোগটা হচ্ছে 50% ডিসকাউন্ট পাবেন। এবং এই যে 50% ডিসকাউন্ট পাবেন, এটা শুধুমাত্র আপনারা যদি আমার নাম বলেন যে শাইনুর স্যারের কোর্সে ভর্তি হবো বা কমার্সের কোর্স গুলাতে ভর্তি হবো, তখন আপনাকে দিবে। এটার জন্য আমাদের প্রোমো কোডও যাবে, সমস্যা নাই। তো 50% ডিসকাউন্ট করলে কত হয়? 1500 টাকা হয়। এইবার আসেন, 1500 টাকা যদি হয় কোর্স ফি, 26টা প্রশ্নে হিসাব বিজ্ঞান কভার, তাহলে আপনি আর কি পাচ্ছেন? কমার্সের 3টা সাবজেক্ট ক্লাস আমি নিব, আপনি ব্যবসা উদ্যোগ পাবেন, বিজনেস এন্টারপ্রেনিউরশিপ 26টা প্রশ্ন থাকবে। আপনি 26 সালের পরীক্ষার্থীতে 26টা প্রশ্ন থাকবে, ওই 26টা প্রশ্নে ব্যবসা উদ্যোগ কভার। বেসিক থেকে অ্যাডভান্স তথ্য তো থাকবেই, এবং সেটার জন্য লেকচার শিট থাকবে। অর্থাৎ কি থাকবে? একটা খুব সুন্দর লেকচার শিট থাকবে এবং 26টা প্রশ্ন থাকবে। ওই 26টা প্রশ্নে আপনার পুরা ব্যবসা উদ্যোগ কভার হয়ে যাবে, পুরাটা। এবং সাথে যেটা হবে, ফাইন্যান্সের ক্ষেত্রেও আমরা যে ভবিষ্যৎ মূল্য ধরতে পারি না, বর্তমান মূল্য ধরতে পারি না, অনেক সময় গিয়ে আমরা বুঝি না যে আমাদের হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ বের করে পেব্যাক করা লাগবে, নাকি হচ্ছে আমরা যেভাবে দেওয়া আছে সেভাবে বের করব, নাকি অবচয় কিভাবে বের করব। সবকিছুর খুঁটিনাটি সমস্যার সমাধান ফাইন্যান্সের ওই 26টা ম্যাথে থাকবে। সাথে বেসিক থেকে অ্যাডভান্স লেকচার শিট পাবেন, এবং ক্লাস তো প্রচুর পাবেন, প্রবলেম সলভিং ক্লাসও পাবেন। তাহলে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এও আপনি কি পাচ্ছেন? 26টা প্রশ্ন পাচ্ছেন, হিসাব বিজ্ঞানে 26টা, ব্যবসা উদ্যোগে 26টা, এবং ফাইন্যান্সে 26টা। মোট কতটা হইলো? 78টা প্রশ্ন। 78টা প্রশ্নে আপনার A+ নিশ্চিত করার দায়িত্ব আমি নিলাম। যদি আপনার কোনো প্রশ্ন কমন না আসে, অর্থাৎ আমি যে 26টা করে প্রশ্ন করাবো সেই প্রশ্ন যদি কমন না আসে, কোর্স ফি 1500 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন। এর 10 গুণ টাকা, হিসাব তো করতে পারেন না, এর 10 গুণ কত হয়, এর 10 গুণ টাকা আপনি ব্যাক পাবেন। তবে পরীক্ষা শেষে আমি আপনাকে দেখাবো আমার প্রশ্ন থেকে কমন আসছে কিনা। ওকে, তো চ্যালেঞ্জ আপনার সাথে। এখন তাহলে আপনার সাথে একটা সুবর্ণ অফার পেয়ে গেলেন আপনি। কোর্স ফি 1500 দিয়ে ভর্তি হইলে দেখেন 78টা কোশ্চেনে আপনার A+ পাওয়ার একটা সুযোগ পজিটিভলি। এখন যদি কোশ্চেন কমন না পান, তাহলে 15,000 টাকা জিতে নেওয়ার সুযোগ আপনার জন্য থাকতেছে। দেরি করার তো আমার মনে হয় না কোনো অপশন আছে। আপনার তো ক্ষতিপূরণও আছে ভাই, কোশ্চেনও আছে, ক্ষতিপূরণও আছে। তার মানে এখন কি করতে পারেন? নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। ওকে, ডান। এবং আমাদের ক্লাস শুরু হয়ে যাবে খুব দ্রুত, তাহলে আপনাদেরকে তার আগে এনরোল করতে হবে, এবং আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন। আমার নাম ব্যবহার করলে আপনাদের জন্য আলাদা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। ওকে, আসেন খতিয়ান। এখানে খতিয়ানের ক্ষেত্রে কোশ্চেন গুলো খুবই অল্প আসে, অল্প টপিকসের উপরে, কিন্তু বারবার আসে। প্রথমত হচ্ছে চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত করে, এটা আসবে 100%। মানে আপনি আমাকে যদি বলেন স্যার 200% দিব কিনা, ভাই আমি 500% দিতেও রাজি আছি, কারণ ওই প্রশ্ন আসবে, ও আসতে হবে, ও আসবেই। টি ছকে খতিয়ান প্রস্তুত করো, এরও আমি 500% দিলাম গ্যারান্টি, ও প্রশ্ন মাস্ট আসবে। সহকারী খতিয়ান প্রস্তুত করো, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, এবং এটাও 500% দিলাম। দেখেন, যতটা একটা দুধ জাল দেওয়ার পরে যত বেশি আপনি জাল দিবেন, একটা সময় গিয়ে কিন্তু মাখন বের হবে। ঠিক তেমনই অনেক অনেক কোশ্চেন থেকে আমরা জাস্ট মাখন গুলাকে টেনে বের করে নিছি, যে মাখনের ভেতরে আপনাকে আমি 500% কেন 1000%ও দিতে পারবো, কারণ এগুলো মাখন, এখানে কোনো ভেজাল নাই, পুরোটাই অথেন্টিক। এই প্রশ্নই আসবে। আর ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার প্রস্তুত করো, এটা আসতেও পারে, নাও পারে, তবে এই অধ্যায়ে না আসলে অন্য অধ্যায়ে আসবে। এর প্র্যাকটিসের জন্য আমরা কি কি রাখছি? এর প্র্যাকটিসের জন্য এই যে আমাদের এখানে দেখেন, এখানেও আছে নাম ধরলেই খতিয়ান, 3 অঙ্কেই খান খান। মানে খতিয়ান নাম ধরবেন এবং 3টা অঙ্ক করবেন, আপনার সব শেষ, খতিয়ানের পুরো অধ্যায় কভার। এরপরে আসেন, আমাদের বিশেষ প্রশ্ন থাকতেছেই। ময়মনসিংহ বোর্ডের 23-এর যে প্রশ্ন সেটা আছে, রাজশাহী বোর্ড 22-এর যে 6 নম্বর প্রশ্ন, সেটা করলে আপনার কনফিডেন্স গ্রো করবে। পরে অধ্যায় চলেন যাই। রিয়ামিল, আগেই বলছি, হচ্ছে তুরুফের তাস। এর যদি পারেন 10 থেকে 12 মিনিটের ভিতরে আপনার প্রশ্নের সমাধান হয়ে যাবে 100%।
এখানে তো রেয়ামিল প্রস্তুত করে ভাই, রেয়ামিলের অধ্যায় কত হাজার বাদ দিব বলেন, কত 1000% চান নিশ্চয়তা? 1000% দিলাম, বুঝছেন? যেটা হয় না সেটাও দিলাম, কারণ ওটা নিশ্চিত। এরপরে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ, এরও আমি 1000 বার টেনে নিয়ে আসলাম। কেন টানলাম জানেন? রেয়ামিলে আসলে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এই কোশ্চেন মাস্ট আসবে, ওর সাথে সাথে লেস ধরে এও আসবে। সমন্বিত ক্রয়ের পরিমাণ, এটাকে আমি 2 স্টার দিব, কারণ এটা মাঝে মধ্যে আসে, সবসময় আসে না। সমাপনী সম্পদের দায়ের পরিমাণ, কোশ্চেন যদি একটু হার্ড হয় তাহলে এই টাইপসের কোশ্চেনটা হইতে পারে। চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ, এটারে আমি আর একটু বেশি ইম্পর্টেন্ট দিব, কারণ এটা আসে, বেশিবার আসে। আর মূলধন আর মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করো, এইটা আসবে বেশিবার, তার মানে এর ইম্পর্টেন্সটা আরো বেশি, মাস্ট। পরে অংশে আসেন, এই জায়গায় যেটা রেয়ামিলের হিসাব মিলাবে 3 ভাব, অর্থাৎ এই 3 জন মিলে রেয়ামিলের হিসাব মিলাই ফেলবে। এই জন্য কি বিশেষ প্রশ্ন একটা আছে আমাদের, ঢাকা বোর্ড 24-এর 8 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 24 প্রশ্ন নাম্বার 8। এগুলো আপনার কনফিডেন্স গ্রো করবে এই দুইটা, আর এটা হচ্ছে আপনার বেসিক থেকে অ্যাডভান্স পুরো নলেজটাকে ইমপ্রুভ করবে। এবার আসেন আর্থিক বিবরণী, মেইন খেলা যেখানে 20 নম্বরে। এখানে নিট ক্রয়ের পরিমাণ অনেকবার আসছে, তবে খুব বেশি ইম্পর্টেন্ট এটাকে আমি বলবো না, কারণ ওটা আপনাকে জানতেই হবে। ওটা না জানলে তো আপনি নিট মুনাফাই বের করতে পারবেন না রে ভাই। সো এটা আপনার লাগবে, নিট মুনাফা বের করতেই হবে, করতেই হবে, করতেই হবে। মালিকানা সত্ত্ব তো লাগবেই, কারণ আপনাকে আর্থিক অবস্থা বের করতে গেলে মালিকানা সত্ত্ব ছাড়া কোনো উপায় নাই। আর্থিক অবস্থার বিবরণী এটা আপনার লাগবে। আর একটা জায়গা ভেজাল করে দেয় বেশি, তাই আমি এটাকে রাখছি, নিট দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। এই ভেজাল আপনাকে সলিউশন করাই লাগবে। তাহলে যেহেতু এই অধ্যায় 20 নম্বর আর এত এত প্যারা, এর জন্য আমরা কি রাখছি এক্সট্রা? এর জন্য এক্সট্রা কিছু আছে আপনাদের জন্য, চলেন দেখি। বিশেষ প্রশ্ন দেখেন এখানে কতগুলো রাখছি। বিশেষ প্রশ্ন 1, 2, 3, পুরো যত সমন্বয় আছে এই পর্যন্ত, যতগুলো ম্যাথে যত সমন্বয় আছে সব সমন্বয়ের সমাধান হবে এই 3টা বিশেষ প্রশ্নে। এরপরে কনফিডেন্স গ্রো করার জন্য 5 নাম্বার বইয়ের, অর্থাৎ আপনাদের উদাহরণ নাম্বার 5 এবং সৃজনশীল বইয়ের চ্যাপ্টার শেষে যে সৃজনশীল আছে ওইখানে 6 নাম্বার। কোনো বোর্ড প্রশ্ন আমরা রাখি নাই। এটাই হচ্ছে আপনার পুরা আর্থিক বিবরণীর অধ্যায় শেষ করব। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাইলে আপনাকে যুক্ত হতে হবে এডু পরিবারের সাথে এবং টার্গেট এ প্লাস ব্যাচে। তাহলে আর দেরি কেন, যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো। ধন্যবাদ। পরের ক্লাসে চেষ্টা করব ফাইন্যান্সের সাজেশনটা দেওয়ার। তো শুধু সাজেশন নিয়ে থাকলে কোনো লাভ হবে না, কারণ আমাদের বিশেষ প্রশ্ন আছে এবং এটার জন্য আমাদের কোর্সে এনরোল করতে হবে। ডিসকাউন্টও থাকতেছে, সাথে থাকতেছে কি টাকা ব্যাক পাওয়ার সুযোগ। কত পার্সেন্ট? 10 গুণ টাকা ব্যাক, পার্সেন্ট না, এখানে 10 গুণ টাকা ব্যাক পাচ্ছেন। যে টাকায় ভর্তি হবেন, যদি কোশ্চেন কমন না আসে 10 গুণ টাকা কি পাবেন? ব্যাক পাবেন। আই রিপিট, এবং এটা আমি দিতে বাধ্য থাকবো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।